প্রিয় দর্শক, আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির প্রতিদিনকার আয়োজন স্বাস্থ্য প্রতিদিনে। আপনাদের সঙ্গে আছি আমি ডাক্তার সাখাওয়াত হোসেন। প্রিয় দর্শক, আজকের এই অনুষ্ঠানে আমরা আলোচনা করব বাতজ্বরজনিত হৃদরোগ নিয়ে। এ বিষয়ে কথা বলবার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন একজন হৃদরোগ বিশেষজ্ঞ। চলুন দর্শক, আমরা অনুষ্ঠানের শুরুতেই পরিচিত হয়ে নেই আমাদের আজকের অতিথির সঙ্গে। ডাক্তার নূর আলম 1972 সালের নভেম্বরে গোপালগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 1998 সালে শেরে বাংলা মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর MD ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট এর কার্ডিওলজি বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ। বাতজ্বরজনিত হৃদরোগ আমাদের আসলে বিষয় হয়ে দাঁড়াচ্ছে দুটো, একটা হচ্ছে বাতজ্বর এবং তার ফলে কি ধরনের হৃদরোগ হতে পারে সেটি আমরা শুনবো। শুরুতে একটু আমাদের বুঝিয়ে বলবেন কি যে বাতজ্বর বিষয়টা কি? আচ্ছা, বাতজ্বর প্রথমেই এটা আসলে ক্লিয়ার হওয়া উচিত। বাতজ্বর আর বাত অনেক রোগীরাই দুটোকে মিলিয়ে ফেলে বা অনেকেই এটা মিলিয়ে ফেলে। বাত যেটা হচ্ছে জয়েন্ট বা গিরার সমস্যা বা জয়েন্টের ফুলে যায়, জয়েন্টে ব্যথা হয় শরীরের বিভিন্ন জয়েন্টে, সেটা হচ্ছে জয়েন্টের জন্য বাত, যেটা রিউমাটয়েড আর্থ্রাইটিস যেটাকে আমরা বলি। আর বাতজ্বর হচ্ছে রিউমেটিক ফিভার। এখানেও জয়েন্ট ইনভলভমেন্ট হয় বটে, কিন্তু এখানে মেইন হচ্ছে হার্টের ইনভলভমেন্টটা বেশি হয় বাতজ্বরে। তো এটা একটা পার্থক্য। আর পার্থক্য হচ্ছে যে বাতজ্বর সাধারণত দেখা যায় যে বাতজ্বরে যেটা দেখা যায় যে গলা ইনফেকশনের কারণে ইমিউনো সিস্টেম যেটা আছে আমাদের শরীরে, রোগ প্রতিরোধ যেটা ক্ষমতার যেটা অতি সংবেদনশীলতার কারণে, আমরা যেটাকে ইংরেজিতে বলি হাইপার সেন্সিটিভিটি, এই ইমিউন সিস্টেমের অতি সংবেদনশীলতার কারণে গলা ব্যথা হওয়ার পরে বা গলায় কোনো ইনফেকশন হওয়ার পরে ওই ইনফেকশনটা কয়েকদিন পরে আবার হার্টের ভালভের মধ্যে হয়। শুধু হার্টের ভালভে নয়, শরীরের অন্যান্য জায়গায় জয়েন্ট, স্কিন বা অনেক সময় ব্রেনও হয়। এই সব মিলিয়ে যে রোগটা সেটা হচ্ছে বাতজ্বর বা রিউমেটিক ফিভার, যেটা রিউমাটয়েড আর্থ্রাইটিস থেকে আলাদা, সম্পূর্ণ আলাদা দুটি রোগ। এই রিউমেটিক ফিভার যেটা নামের সঙ্গে তো ফিভার আছে, তাহলে রিউমেটিক ফিভারের লক্ষণটা কি? ইনিশিয়ালি একটি বাচ্চারাই বেশি আক্রান্ত হয় এতে, এবং একটি বাচ্চা যখন আক্রান্ত হয় তার কি ধরনের লক্ষণ দেখা দিবে, কি সমস্যা হবে? যে লক্ষণের মধ্যে যেহেতু ফিভার আছে, যেহেতু জ্বর থাকবে, তবে তার মেইন জ্বরের ক্যারেক্টারটা কেমন হয়? এটা সাধারণত জ্বর থাকে, দীর্ঘমেয়াদী জ্বর থাকে, এবং জ্বরের সাথে যেটা মেইন তার লক্ষণ থাকবে, হার্টের লক্ষণটা থাকবে। হার্টের মধ্যে তার শ্বাসকষ্ট হতে পারে, বুকে ব্যথা হতে পারে, বুক ধড়ফড় হতে পারে, অনেক সময় হার্ট ফেল করে যায়। এটা একটা জয়েন্ট পেইন হতে পারে, জয়েন্ট ফুলে যাওয়া, এক জয়েন্ট ফুলে গিয়ে সেটা ভালো, আবার আরেক জয়েন্ট ফুলে যাওয়া, সেটা ব্যথা হওয়া। এছাড়া চামড়ার মধ্যে কিছু সমস্যা হতে পারে, অনেক সময় ব্রেনেরও সমস্যা হয়। তাই মূলত হার্টের সমস্যাটাই বেশি হয় এই বাতজ্বর থেকে। আমাদের দেশে বাতজ্বরের প্রাদুর্ভাব একসময় অত্যন্ত বেশি ছিল। সেটা আমাদের পুষ্টি মান, আমাদের স্বাস্থ্য সচেতনতা নানান কারণে অনেকটা কমে এসেছে। তারপরও এখন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। তা একটা শিশু এই যে আক্রান্ত হচ্ছে, সেটা তো আমরা চাই না। হৃদরোগের সমস্যা হোক সেটা তো পরের কথা। ওই বাতজ্বর প্রতিরোধের জন্য আপনার পরামর্শ কি? যে বাতজ্বর প্রতিরোধের জন্য পরামর্শ এটাই যে, যেটা আমি বললাম যে থ্রোট ইনফেকশন বা গলা ইনফেকশনের কারণে এটা হতে পারে, গলা ইনফেকশনের কারণে এটা হতে পারে বলেই গলা ইনফেকশন হলে বা গলায় যদি ব্যথা হয় কখনো, তখন যেন সেটাকে অবহেলা না করা হয়। তাৎক্ষণিকভাবে চিকিৎসকের পরামর্শ নেওয়া, চিকিৎসক যদি অ্যান্টিবায়োটিক ওষুধ দেন সেটা খাওয়া, এটা একটা। আর আপনি যেটা বললেন যে জীবনযাত্রার মান, হাইজেনিক কন্ডিশন, নিউট্রিশন, এগুলো যদি ভালো থাকে তো স্বভাবতই ইনফেকশন কম হবে, আর ইনফেকশন কম হলে সেটা থেকে বাতজ্বরজনিত ইনফেকশনও কম হবে। মানে সাধারণ গলা ব্যথা আসলে সাধারণ নয়, এটা অসাধারণ জটিলতা তৈরি করতে পারে সময় মতো চিকিৎসা না করালে। তা আশা করি আমাদের দর্শকরা সচেতন হবেন। এখন যদি একটি বাচ্চার এই বাতজ্বর হলেই তো সবার সঙ্গে সঙ্গেই হৃদযন্ত্রের সমস্যা হবে না। এটা সাধারণত কোন পর্যায়ে হয় বা কেমন সময় লাগে? সেই ক্ষেত্রে বাতজ্বরের চিকিৎসা আগে যদি করি আমরা, কি চিকিৎসা নিতে পারি? জি, সেটাই যে কিছু আছে, যেমন যে বাতজ্বরজনিত যে অ্যাকিউট যেটা আর কি, যেটা তীব্র জয়েন্ট পেইন,
তীব্র যেটা বুকে ব্যথা হতে পারে, তীব্র শ্বাসকষ্ট হতে পারে, তীব্র জ্বর হতে পারে, সেগুলোকে তাৎক্ষণিকভাবে চিকিৎসা করতে হবে। সেগুলো তাৎক্ষণিকভাবে অ্যান্টিবায়োটিক, স্টেরয়েড জাতীয় ওষুধ, সেটা চিকিৎসকরা সেই অনুযায়ী চিকিৎসা করবেন। কিছু আছে যেটা খুব অ্যাকুটভাবে প্রকাশ করে না বা তীব্রভাবে প্রকাশ করে না, ভিতরে ভিতরে থাকে, কিন্তু বড় হলে দেখা যায় যে তার ভালভের সমস্যা শুরু হয়েছে। যেটা বললাম, বাতজ্বর থেকে ভালভের সমস্যাটাই বেশি হয়, হার্টের ভালভের সমস্যা। হার্টের 4টি ভালভ রয়েছে, তো ভালভের সমস্যাগুলো যখন ধীরে ধীরে হতে থাকে, আস্তে আস্তে ভালভ সংকুচিত হয়ে যায়, আবার অনেক সময় ভালভ ঠিকমতো বন্ধও হয় না। এই দু ধরনেরই সমস্যা দেখা দিতে পারে এবং এটা সাধারণত বয়স হলে হয়। বয়স হয়ে যাওয়ার পরে তখন দেখা যায় যে রুগী হাঁটতে পারছে না বা পরিশ্রমের কোনো কাজ করতে পারছে না বা স্বাভাবিক কাজকর্মে অসুবিধা হচ্ছে না, কিন্তু ভারী কাজকর্ম করতে গেলে গ্রামের মহিলারা দেখা যায় যে পরিশ্রমের কাজ করতে গেলে সে হাঁপিয়ে যাচ্ছে এবং দিন দিন তার হাঁপানোর মাত্রাটা বাড়ছে। আগে বেশি কাজ করলে হাঁপাতো, এখন অল্প কাজ করলে হাঁপিয়ে যায়। এই লক্ষণগুলো তখন দেখা যায় যে সেটা এই হৃদরোগ, বাতজ্বরজনিত হৃদরোগের কারণে হয়। তো এটার চিকিৎসা কি? যদি হৃদযন্ত্রের সমস্যা হয়েই যায় তখন চিকিৎসা কি? চিকিৎসা কয়েকটি ভাগ রয়েছে, যেমন মেডিকেল ম্যানেজমেন্ট, যেটা ওষুধের মাধ্যমে কিছু চিকিৎসা করা হবে। তারপরে তার কতটুকু সে আক্রান্ত হয়েছে, তার বাতজ্বরজনিত যে তার হৃদরোগের মাত্রাটা কতটুকু, যেমন ভালভ কতটুকু আক্রান্ত হয়েছে, সেটা যদি মোটামুটি খুব বেশি হয় যে তার কাজকর্মে অসুবিধা হচ্ছে এবং ভালভও অনেক বেশি সংকুচিত হয়ে গেছে, তাহলে সেভাবে তার চিকিৎসা রয়েছে। এবং চিকিৎসার মাধ্যমে পিটিএমসি বলি আমরা সবাই, বেলুন নামে, বেলুন ভালভোপ্লাস্টি বা বেলুন ফুলানো নামে অনেকেই হয়তো জেনে থাকবেন। বেলুন ফুলিয়ে সেই সংকুচিত ভালভটাকে প্রসারিত করে দেওয়া যায়। আবার অনেক সময় আছে যে এমন অবস্থা হয়ে গিয়েছে যে বেলুন ফুলানোর মতো অবস্থায় নেই, তখন তো তাকে ভালভ রিপ্লেসমেন্ট, যেটা অপারেশন, তখন সেই পর্যায়ে করতে হয়। তো সর্বোপরি তাকে মেডিকেল ম্যানেজমেন্ট এবং বেলুন ফুলানো অথবা ভালভ প্রয়োজন হলে সার্জিক্যাল ম্যানেজমেন্ট করতে হবে। তো যদি তার হার্টের সমস্যা হয়, এটা তো একটা গুরুতর সমস্যা, এর চিকিৎসা তো করতেই হবে। সাথে সাথে তার তো বাতজ্বরের চিকিৎসাটাও করতে হবে। বাতজ্বরের চিকিৎসা সাধারণত দীর্ঘমেয়াদী হয়। সেই দীর্ঘমেয়াদী মানে কি প্রোটোকলে আপনারা করে থাকেন? এবং সেটা যদি কিছুদিন পরে যদি কেউ মনে করে আমার তো আর জ্বর আসছে না, আমার তো এরকম কোনো প্রবলেম ফিল করছি না, মাঝপথে যদি বন্ধ করে দেয় চিকিৎসা, তাহলে কি ক্ষতি হতে পারে? না, যেমন ধরুন যে একটা ঠিকই বলেছেন, দীর্ঘমেয়াদী চিকিৎসা, যে যেটা ইনফেকশনের কারণে বাতজ্বর হয়েছিল, ইনফেকশনটা যাতে না হয় সেইটার জন্য প্রিভেনশন নিতে হবে। আমরা সবাই জানি যে অ্যান্টিবায়োটিক, একটা পেনিসিলিন অ্যান্টিবায়োটিক, অনেকেই পেনভিক বা এইটা অনেকেই নামও জানে অনেকেই। তো সেটা ওষুধ খাওয়ার মাধ্যমেও হতে পারে, ওষুধ খেয়েও হতে পারে, অথবা ইঞ্জেকশন আকারও নিতে হবে। ওষুধ খেলে সাধারণত আমরা 2 বেলা ওষুধ দিই, সকালে আর বিকালে প্রতিদিন, অথবা ইঞ্জেকশন নিলে প্রতি 21 দিন পর পর মাংসের মধ্যে একটা ইঞ্জেকশন। এবং এই ওষুধটা দেখা যায় যে সাধারণত বলা হয় যে 22 বা 23 বছর পর্যন্ত ইঞ্জেকশনটা চালিয়ে যেতে হবে, অথবা কারো যদি বাতজ্বরের অ্যাকিউট অ্যাটাক হয়ে থাকে তার 5 বছর পর্যন্ত এটা কন্টিনিউ করতে হবে। মাঝপথে থামিয়ে দিলে ওই ইনফেকশনটা যদি আবার হয়, তাহলে রোগীর অবস্থা আরও খারাপ হয়ে যেতে পারে। মানে এই অ্যান্টিবায়োটিক হয়তো পরে কাজ নাও করতে পারে তার, সেটাও হতে পারে। কারণ আমরা তো অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের যে বিষয়টা, সেটাও তো মাঝপথে থামিয়ে দিলেন, আবার শুরু করলেন, আবার থামালেন, এটি তো করা উচিত না। সেটা তো অবশ্যই। সাথে যেটা বললাম যে সুনির্দিষ্ট চিকিৎসা, বেলুন ভালভোপ্লাস্টি বা বেলুন করার পরে বা অপারেশন করার পরও এই বাতজ্বর প্রতিরোধের যে অ্যান্টিবায়োটিক, সেটা কিন্তু লাইফ লং খেয়ে যেতে হয়, সারা জীবন। জি। তো আশা করছি ধৈর্য ধরে এরকম যেই রোগে সারা জীবন খাওয়ার মতো ব্যবস্থা চিকিৎসকরা দেবেন, সেটা সবাই মেনে চলবেন, কারণ এটা বন্ধ করলে তার আবারও আগের সমস্যাটা আরও গুরুতর হবে। আমরা সেটি চাই না। আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম বাতজ্বরজনিত হৃদরোগ ও তার চিকিৎসা সম্পর্কে অত্যন্ত প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ কিছু পরামর্শ। আশা করি আপনাদের কাজে লেগেছে। আজকে আমরা দেখাবো আর্মসের একটা মুভমেন্ট, সেটা হচ্ছে আর্মসের ফোরামসটাকে আমরা হিট করবো। ফোরামসের এর আগে আমরা অনেকগুলো এক্সারসাইজ করেছিলাম, দেখিয়েছিলাম। ফোরামসটা দেখা যায় সবাই যখন জিম যখন করছে, তখন সব এক্সারসাইজ করার পরে আর ওই পরিমাণ এনার্জি থাকে না যে ফোরামসটা করবে। এই কারণে ফোরাম সবসময় একটু থেকে যায়, ল্যাগিং হয়ে যায়, থেকে যায়। সেই জন্য আমরা একটা প্রোগ্রামের কথা বলবো যে আপনি এক্সারসাইজ শেষ করার পরেও যদি টায়ার্ডও হয়ে যান, খুব শর্টকাট ওয়েতে আপনি কীভাবে ফোরামসটাকে হিট করতে পারবেন এবং ডেভেলপমেন্ট আপনি পেতে পারেন। এই জন্য আমরা দেখাচ্ছি। প্রথম এক্সারসাইজটা থাকবে হচ্ছে আপনার ফোরামসের ম্যাসিভনেসটা বাড়বে, এটা মাসকুলারিটি বাড়বে। আর পরেরটা চলে আসবে শেপিংয়ের জন্য। তো এখন দেখেন যে কীভাবে এক্সারসাইজটা করবেন, এবং পরে আমি বলে দিচ্ছি যে কেন এই এক্সারসাইজটা আপনার প্রোগ্রামের ভিতর ইনভলভ আপনি করবেন। ওকে,
এটা আপনি এক্সারসাইজটা করবেন সুপারসেটের মাধ্যমে। ওকে, প্রথমে আমরা করবো হচ্ছে রিভার্স কার্ল। ইয়েস, ওকে, রিভার্স কার্ল সবসময় খেয়াল করবেন যে ট্রেডিশনাল যে কার্লটা থাকে বাইসেপ কার্ল, সেটা যেভাবে থাকে পাম্পটা ফেসিং আপ, এটা পাম্প ফেসিং ডাউন, এবং নর্মালি যেটা থাকে শোল্ডার অথবা শোল্ডার ওয়াইড অথবা শোল্ডার থেকে বাইরে থাকে, এটা থাকবে শোল্ডারের ভিতরে। ওকে, এবং খেয়াল করবেন যে ব্রাকালি মাসলটা যখন ফোরআর্মসটাকে ব্রাকালি মাসল যখন বাইসেপে হিট করবে তখনই নেমে যাবে, বেশি উপরে উঠাবেন না। বেশি উপরে উঠালে এটা বাইসেপে গিয়ে লাগবে, ফোরআর্মসে গিয়ে আর লাগবে না। ওকে, এটা যখনই শেষ করবেন, শেষ করার পরপরই আপনি চলে যাবেন ফোরআর্মসের অপোজিং মাসলে। ইয়েস, যেটাকে আমরা বলি হচ্ছে রিভার্স গ্রিপ কার্ল। ইয়েস, ইয়েস, খেয়াল করবেন। তবে গ্রিপ কার্ল একটা সময় অনেকে দেখে যে ফলো করে হচ্ছে রিপিটেশনটা, আপনি রিপিটেশনই করবেন না, ফলো করবেন না। অনেক সময় দেখবেন যেখানে যখন বার্ন হচ্ছে, অনেক সময় বার্ন যখন ফিলিংটা হচ্ছে তখনই যে সে ছেড়ে দেয়। যদি ছেড়ে দেন তখন ফোরআর্মসের ডেভেলপমেন্ট কখনোই হবে না। যখন বার্নটা হচ্ছে তখন আপনি গো ফার্দার, তখন যদি আপনি পারেন 15টা, যখন 15টা করার পর যদি দেখেন যে বার্নিং শুরু হয়ে গেছে, তখন ট্রাই করবেন আরও 10টা মারতে, তখন আপনি ফোরআর্মসের ডেভেলপমেন্টটা হবে। ওকে, রাখো। ওকে, এইভাবে আপনি যে জিনিসটা মারবেন 3 সেটের বেশি আপনি মারবেন, করবেন না, মারবেন না। যদি 3 সেটের বেশি মারেন, ফোরআর্মস কিন্তু আমার একটা মাসল সবসময় এটা কাজ করে, ওভার ট্রেনিং হয়ে যাবে, তখন ফোরআর্মসের ডেভেলপমেন্টটা হবে না। আর এই প্রোগ্রামটা করার এটা হচ্ছে এই রিজনটা হচ্ছে এই, আমরা যেটা বলেছিলাম যে রিভার্স কার্ল, এটা আমরা প্রথমে যে করেছি এই কারণে, কারণ আপনার যে ফোরআর্মসের যে মাসলটা, যে উপরে যে ব্রাকালি মাসলটা থাকে, এটার জন্য নর্মালি যে ট্রেডিশনাল যে মুভমেন্টটা থাকে, সেই মুভমেন্টটা করতে গেলে আপনি বেশি ওয়েট করতে পারবেন না, নিতে পারবেন না। আর যখন মাসলটা টায়ার্ড হয়ে যায়, তখন ওই ধরনের মুভমেন্ট করা খুব কমপ্লিকেট হয়ে যায়। এই জন্য আমরা চাচ্ছি যে বেসিক মুভমেন্টে চলে আসতে, যে কার্লটাকে আমরা রিভার্স করে দিলাম। ওতে যে জিনিসটা হবে, আপনার ব্রাকালি মাসলটা ডেভেলপ হয়ে যাবে। এরপরে যখন আপনি রিভার্স গ্রিপ কার্লটা মারবেন, তখন আপনার ফোরআর্মসের শেপিং অথবা মাসকুলারিটির জন্য যে ফোরআর্মসের যে অপোজিং মাসলটা থাকে, ভিতরের সাইডে যে মাসলটা থাকে সেই সাইডটা ডেভেলপ হয়ে যায়। এবং দুইটা মাসল যদি ডেভেলপ হয়ে যায়, তাহলে আপনার ফোরআর্মসের অ্যাস্থেটিক পারপাসটা আপনার পূরণ হয়ে যাবে। প্রিয় দর্শক, আমাদের কারো নাক দিয়ে হঠাৎ তীব্র রক্তক্ষরণ শুরু হলে চিকিৎসকের কাছে যাওয়ার আগে তাৎক্ষণিকভাবে আমরা কি করতে পারি, চলুন সে বিষয়ে শুনি আজকের প্রাইমারি কেয়ার। নাক থেকে রক্ত পড়ার বিভিন্ন রকম কারণ রয়েছে। সাধারণত নাকে আঘাত পেলে বা নাক বেশি খোঁচালে সেক্ষেত্রে নাক থেকে রক্ত পড়ে, এই ধরনের সংখ্যাই বেশি। এছাড়া কারো যদি ব্লাড প্রেশার বেশি থাকে, রক্তচাপ বেশি থাকে, বা কারো ডেঙ্গু জ্বরের ক্ষেত্রে ডাক্তাররা নাক দিয়ে রক্ত পড়তে পারে। এছাড়া কারো যদি রক্তে কোনো সমস্যা থাকে, সেক্ষেত্রেও নাক দিয়ে রক্ত পড়তে পারে। তো নাক দিয়ে রক্ত পড়লে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে রুগীকে একটি চেয়ারে বসাতে হবে, হাতের এই 2 আঙ্গুল দিয়ে নাক চেপে ধরে রাখতে হবে। এরপরও যদি এভাবে আমরা 10 মিনিট রাখবো, 10 মিনিট রাখার পর দেখবো নাক থেকে রক্ত পড়ছে কিনা। সাধারণত বন্ধ হয়ে যায়। তো এরপরও যদি নাক থেকে রক্ত পড়তে থাকে, সেক্ষেত্রে একটি কাপড় নিব, কাপড় নিয়ে ঠান্ডা পানিতে ভিজানোর পর আমরা নাকে ধরে রাখবো। এভাবে একইভাবে আবারও 10 মিনিট ধরে রাখবো। ধরে রাখার পর যদি আমরা দেখি আরও নাক থেকে রক্ত পড়ছে, সেক্ষেত্রে আমাদেরকে নিকটস্থ ডাক্তারের কাছে যেতে হবে। প্রিয় দর্শক, এখন আপনাদের জন্য রয়েছে স্বাস্থ্য প্রতিদিন আজকের হেলথ টিপস। গোসলের পরপরই অনেকেই সারা শরীর চুলকায়। সাবান ত্বকের তৈলাক্ত ভাব দূর করে বলে এমনটি হয়ে থাকে। গোসলের পরপরই অলিভ অয়েল বা ময়েশ্চারাইজার লোশন লাগান, সমস্যা কেটে যাবে। প্রিয় দর্শক, এই অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যে কোনো মতামত বা পরামর্শ থাকলে অবশ্যই লিখে জানাবেন এই ঠিকানায়। প্রযোজক স্বাস্থ্য প্রতিদিন, এনটিভি, বিএসসি ভবন, 7 তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ফ্যাক্স 914338 থেকে 7 পর্যন্ত, অথবা ইমেইল করুন স্বাস্থ্যপ্রতিদিন@ntvpt.com এই ঠিকানায়। প্রিয় দর্শক, স্বাস্থ্য প্রতিদিনের আগামী পর্বে আপনাদের জন্য যা রয়েছে, গাইনিতে যে 80% যে সার্জারিগুলো রয়েছে তা কিন্তু এন্ডোস্কোপিক সার্জারির মাধ্যমে করা সম্ভব। আচ্ছা, তাই না? আর এন্ডোস্কোপিক সার্জারিটা হচ্ছে খুব ছোট কিছু ইনসিশন দিয়ে বা ছিদ্রের মাধ্যমে বা বডিতে আমাদের ন্যাচারাল যে ফুটোগুলো রয়েছে তার মাধ্যমে কিন্তু আমরা সার্জারি করছি ক্যামেরা ঝুঁকিয়ে। তো গাইনিতে আসলে সাধারণত 2টা ভাগে এন্ডোস্কোপিক সার্জারি আমরা করে থাকি, একটা ল্যাপারোস্কোপিক সার্জারি আর একটা হচ্ছে হিস্টেরোস্কোপিক সার্জারি। আচ্ছা, প্রিয় দর্শক, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভিতে সম্প্রচারিত আপনার প্রিয় স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠান দেখার জন্য ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com।
দর্শক আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই নিরাপদে থাকুন। দেখা হবে আগামীকাল ঠিক একই সময়ে আপনার প্রিয় এনটিভির পর্দায়।